গদ্যপাঠ চ্যানেলে আমাদের আজকের নিবেদন হিমুর দ্বিতীয় প্রহর দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন উপন্যাস হিমুর দ্বিতীয় প্রহর দ্বিতীয় পর্ব। আমি গলিটার মুখে দাঁড়িয়ে আছি। ঢাকা শহরের অন্য সব গলির মতোই একটা গলি। একপাশে নোংরা নর্দমা, নর্দমায় গলা পিচের মতো ঘন কালো ময়লা পানি। গলিতে ডাস্টবিন বসানো হয় না বলে দুপাশের বাড়ির ময়লা গলিতেই ফেলা হয়। সেই ময়লার বেশিরভাগ লোকের পায়ে পায়ে চলে যায়, আর বাকিটা জমে থেকে থেকে একসময় গলির অংশ হয়ে যায়। 4টা কুকুর থাকার কথা, এদের দেখলাম না। সে জায়গায় ছোট ছোট কিছু বাচ্চাকে দেখলাম টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছে। খেলা আপাতত বন্ধ, কারণ বল নর্দমায় ডুবে গেছে। কাঠি দিয়ে বল খোঁজা হচ্ছে। ঘন ময়লা পানির নর্দমায় টেনিস বলের ডুবে যাওয়ার কথা না, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী ভেসে থাকার কথা। ডুবে গেল কেন কে জানে। আমি গলির শেষ মাথা পর্যন্ত যাব কি যাব না ঠিক করতে পারছি না। এখন এই দিনের আলোয় শেষ মাথা পর্যন্ত যাওয়া না যাওয়া অর্থহীন। মধ্যরাতের পরেই কোনো এক সময় আসতে হবে। আজ বরং কিছুক্ষণ বাচ্চাদের ক্রিকেট খেলা দেখে ফিরে আসা যাক। 7 দিন হাসপাতালে শুয়ে থেকে শরীর অন্যরকম হয়ে গেছে। শরীর ঠিক করতে হবে। হিমু টাইপ জীবনচর্চা শুরু করা দরকার। বাচ্চারা বল খুঁজে পেয়েছে। নর্দমা থেকে বল তুলতে গিয়ে 6টা বাচ্চা নোংরায় মাখামাখি হয়েছে। তাতে তাদের কোনো বিকার নেই। বল খুঁজে পাওয়ার আনন্দেই তারা অভিভূত। তারা তাদের খেলা শুরু করল। আমি শুরু করলাম আমার খেলা। ঢাকা শহরের রাস্তায় রাস্তায় হাঁটা। গত 7 দিন এদের কাউকে দেখিনি। রাস্তাগুলির জন্যে আমার মন কেমন করছে। রাস্তাদেরও হয়তো আমার জন্যে মন কেমন করছে। কথা বলার ক্ষমতা থাকলে ওরা নিশ্চয়ই আমাকে দেখে আনন্দিত গলায় জীবনানন্দের মতো বলতো, হিমু সাহেব এতদিন কোথায় ছিলেন। সন্ধ্যার দিকে আমি কাকরাইলের কাছাকাছি চলে এলাম। আমার পদযাত্রা কিছুক্ষণের জন্য স্থগিত হলো, কারণ আমার পায়ের কাছে একটা মানিব্যাগ। পেট ফুলে মোটা হয়ে আছে। আমার কাছে মনে হলো মানিব্যাগটা চিৎকার করে বলছে, এই গাধা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে তুলে পকেটে ঝুলিয়ে ফেল, কেউ দেখছে না। কালো পিচের রাস্তায় কালো রঙের মানিব্যাগ চট করে চোখে পড়ে না। তাছাড়া অন্ধকার হয়ে এসেছে। অন্ধকারে লোকজন মাটির দিকে তাকিয়ে হাঁটে না, সোজাসুজি তাকিয়ে হাঁটে। এজন্যেই কি কারো চোখে পড়েনি? তারপরেও পেট মোটা একটা মানিব্যাগ রাস্তায় পড়ে থাকবে আর তা কারো চোখে পড়বে না, এটা ঠিক বিশ্বাসযোগ্য না। আমি 7 দিন রাস্তায় ছিলাম না। এই 7 দিনে বাংলাদেশের রাজপথগুলিতে কি অবিশ্বাস্য কাণ্ড কারখানা ঘটতে শুরু করেছে? আমি হাত বাড়িয়ে মানিব্যাগ তুললাম। অতিরিক্ত পেটমোটা মানিব্যাগে সাধারণত মাল পানি থাকে না, কাগজপত্রে ঠাসা থাকে। এখানেও হয়তো তাই। তুলে ঠক খাবো। আমার আগে অনেকেই এই মানিব্যাগ তুলে ঠক খেয়ে আবার ফেলে দিয়েছে। এমনও হতে পারে সে ঘাপটি মেরে দূরে দাঁড়িয়ে আছে মজা দেখার জন্যে। ব্যাগ খুললাম। গুপ্তধন পাওয়ার মতো আনন্দ হলো। ব্যাগ ভর্তি টাকা, রাবারের রিবন দিয়ে বাঁধা 500 টাকার নোটের স্তূপ। 30-35 হাজার তো হবেই, বেশিও হতে পারে। ব্যাগটা ঝট করে পাঞ্জাবির পকেটে লুকিয়ে ফেলতে যাব, তখন মনে হলো আমার পাঞ্জাবির পকেট নেই। আমি হচ্ছি হিমু। হিমুদের পাঞ্জাবির পকেট থাকে না। হিমুরা অন্যের মানিব্যাগ এমন ঝট করে লুকিয়েও ফেলতে চায় না। এখন কি করব? ব্যাগটা যেখানে ছিল সেখানে ফেলে রাখবো? অসম্ভব। রাস্তায় পড়ে থাকা 10 টাকার একটা নোট ফেলে রেখে চলে যাওয়া যায়, কিন্তু 500 টাকার নোট ফেলে রেখে চলে যাওয়া যায় না।
নোটটা চুম্বক হয়ে মানব সন্তানদের আকর্ষণ করতে থাকে। অতি বড় যে সাধু, তার ভেতরেও লুকিয়ে থাকে একটা ছিচকে চোর। ব্রাদার, আপনার হাতে এটা কি, মানিব্যাগ? আমি পাশ ফিরলাম। ছুচালো চেহারার এক যুবক দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে হাত মুখ না ধুলে চেহারায় যেমন অসুস্থ ভাব লেগে থাকে, তার মুখে সেই অসুস্থ ভাব। হলুদ চোখ, ঠোঁট কালচে মেরে আছে, নিচের ঠোঁট খানিকটা ঝুলে গেছে, ঠোঁটের ফাঁক দিয়ে দাঁত দেখা যায়। তবে কাপড় চোপড় বেশ পরিপাটি, শুধু জুতা জোড়া ময়লা। অনেকদিন কালি করা হয়নি, রং চটে গেছে। একটু দূরে আরও একজন, তার চেহারাও ছুঁচালো, তার মুখেও অসুস্থ ভাব এবং চোখ হলুদ। কোনো ডাক্তার দেখলে দুজনকেই বিলিরুবিন টেস্ট করাতে পাঠাতো। আমি এ জাতীয় যুবকদের চিনি। সামান্য চুরি থেকে শুরু করে মানুষের পেটে 10 ইঞ্চি ছুরি ঢুকিয়ে মোচড় দেওয়ার মতো অপরাধ এরা খুব স্বাভাবিক ভঙ্গিতে করতে পারে। এরা কখনো একা চলাফেরা করে না, আবার এদের দল বড়ও হয় না। দুজনের ছোট ছোট দল। দুজনের একজন ওস্তাদ, তিনি হুকুম দেন, অন্যজন সেই হুকুম পালন করে। এই দলটার যিনি ওস্তাদ, তিনি আবার কথা বললেন। কি ব্রাদার, কথা বলছেন না কেন? হাতে কি, মানিব্যাগ? আমি হাই তোলার মতো ভঙ্গি করে বললাম, তাই তো মনে হয়। কুড়িয়ে পেয়েছেন? কুড়িয়ে পাবো কিভাবে? মানিব্যাগ তো আর ফুল না যে পড়ে থাকবে আর কুড়িয়ে নেব। পেয়েছেন কোথায়? ছিনতাই করেছি। দ্বিতীয় ছুচালো যুবক এবার হালকা চালে এগিয়ে আসছে। এ বেশ বলশালী হলেও হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তার মুখ ভর্তি পান। সে ঠিক আমার পাশে এসে দাঁড়ালো। আমার পায়ের কাছে পানের পিক ফেলে অবহেলার ভঙ্গিতে বলল, কি হইছে? প্রশ্নটা সে আমাকেই করল। তারপরেও আমি বিস্মিত হবার মতো করে বললাম, আমাকে বলছেন? যে আপনারে, প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই, আমার হাতে একটা মানিব্যাগ আছে, এটাই প্রবলেম। মানিব্যাগ ভর্তি 500 টাকার নোট, 30-35 হাজার টাকা হবার কথা। দেখবেন? এই যে নিন, দেখুন। তারা মুখ চাওয়াচাওয়ি করল, দেখতে চাইল না। তারপরেও আমি ব্যাগ খুলে ভেতরটা দেখিয়ে দিলাম। তারা আবারও চোখ চাওয়াচাওয়ি করল। আমার ব্যবহারে তারা মনে হলো খানিকটা বিভ্রান্তিতে পড়ে গেছে। আমি মিষ্টি করে হাসলাম। তাদের বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়ে মধুর গলায় বললাম, মানিব্যাগ নিতে চান? কাক মানুষের হাত থেকে খাবার নিয়ে উড়ে যায়, কিন্তু তাদেরকে যদি যত্ন করে থালায় খাবার বেড়ে ডাকা হয়, আয় আয়, তখন তারা আর কাছে আসে না। দূর থেকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে। উড়ে চলেও যায় না, আবার কাছেও আসে না। যুবক দুটির মধ্যে কাক ভাব প্রবল বলে মনে হলো। তারা সরু চোখে মানিব্যাগের দিকে তাকিয়ে আছে, হাত বাড়াচ্ছে না, আমাকে ছেড়ে চলেও যাচ্ছে না। আমি আবারও বললাম, কি, মানিব্যাগ নিতে চান? নিতে চাইলে নেন। পানমুখের যুবক আবারও পিক ফেলল। সে একটু চিন্তিত মুখে তার ওস্তাদের দিকে তাকাচ্ছে। ওস্তাদের নির্দেশের অপেক্ষা। ওস্তাদ নির্দেশ দিচ্ছেন না, সময় নিচ্ছেন। পরিস্থিতি তিনি যত সহজ ভেবেছিলেন, এখন তত সহজ মনে হচ্ছে না। চট করে ডিসিশন নেওয়া যাচ্ছে না। জায়গাটা নির্জন নয়। ঢাকা শহরে নির্জন জায়গা নেই। তবে আমি যেখানে দাঁড়িয়ে সে জায়গাটায় এই মুহূর্তে লোক চলাচল নেই। ওস্তাদ এবং সাগরেদ আমার দুপাশে দাঁড়িয়ে আছে। ওস্তাদের বাঁ হাত তার প্যান্টের পকেটে। লোকটি সম্ভবত বাঁয়া, এবং সে তার বাঁ হাতে খুর ধরে আছে। যে কোনো মুহূর্তে খুর বের করবে। সেই মুহূর্তের জন্য অপেক্ষা।
আমি হঠাৎ করে লম্বা লম্বা পা ফেলে হাঁটা শুরু করলাম। তারা একটু হকচকিয়ে গেল, তবে তৎক্ষণাৎ আমার পেছনে পেছনে আসতে শুরু করলো। ওস্তাদ বিশেষ ভঙ্গিতে কাশলেন। সঙ্গে সঙ্গে সাগরেদ প্রায় দৌড়ে আমার সামনে চলে এলো। এখন আমরা তিনজন হাঁটছি। সাগরেদ সবার আগে, মাঝখানে আমি এবং পেছনে ওস্তাদ। ওরা আমার হাত থেকে মানিব্যাগটা নিয়ে দৌড় দিচ্ছে না কেন বুঝতে পারছি না। সবচেয়ে সহজ এবং যুক্তিযুক্ত কাজ হলো মানিব্যাগ নিয়ে দৌড় দেওয়া। অবশ্যই এদের নানা রকম টেকনিক আছে। এরা কোন টেকনিক ফলো করছে কে জানে। কাকরাইলের আশেপাশের রাস্তার একটা নিয়ম হলো, কথা নেই বার্তা নেই, হঠাৎ একদল তবলিগ জামাতি কোত্থেকে যেন উদয় হয়। এখানেও তাই হলো। 10-11 জনের একটা দল পোটলা পুটলি বদনা ছাতা নিয়ে উপস্থিত। হাসি খুশি কাফেলা। তারা চলছে আমাদের সঙ্গে সঙ্গে। আমি মাথা ঘুরিয়ে আমার পেছনের ওস্তাদের দিকে তাকালাম। বেচারার মুখ হতাশায় মিইয়ে গেছে, নিচের ঠোঁট আরও নেমে গেছে। ভালো একটা শিকার পেয়েছিল, সেই শিকার হাসি মুখে তবলিগ জামাতিদের দলে ভিড়ে গেছে। তবলিগের দল কাকরাইল মসজিদের দিকে চলে গেল। আমি ইচ্ছা করলে ওদের সঙ্গে ভিড়ে যেতে পারতাম, তা করলাম না। আমি রওনা হলাম চায়ের দোকানের দিকে। ওস্তাদ এবং সাগরেদের মধ্যে নতুন উৎসাহ দেখা দিল। তারা চোখে চোখে কিছু কথা বলল। দুজনেই একসঙ্গে সিগারেট ধরালো। তারাও আসছে, আসুক, চাটা একসঙ্গে খাই। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মজাদার নাটকের ভেতর ঢুকে গেছি। ভালো লাগছে। নাটকের শেষটা রক্তারক্তি পর্যন্ত না গড়ালেই হয়। চায়ের দোকানের মালিকের নাম কাউসার মিয়া। এক মধ্যরাতে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। কাউসার মিয়ার ধারণা সেই রাতে আমি তাকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করেছিলাম। মধ্যরাতের পরিচিত জনরা সাধারণত সন্ধ্যা রাতে কেউ কাউকে চেনে না। কাউসার মিয়া চিনল। আরে হিমু ভাইয়া, আপনে! এই বলে যে চিৎকার দিল, তাতে নামাজ ভঙ্গ করে কাকরাইল মসজিদের মুসল্লিদের ছুটে আসার কথা। তাঁরা ছুটে এলেন না, তবে ওস্তাদ ও সাগরেদের আক্কেল গুড়ুম হয়ে গেল। কাউসার মিয়া চায়ের দোকানের মালিক হলেও তাকে দেখাচ্ছে ভীম ভবানীর মতো। সে আদর করে কারো পিঠে থাবা দিলে সেই মানব সন্তানের মেরুদণ্ডের বেশ কিছু হাড় খুলে পড়ে যাবার কথা। কাউসার মিয়া চিৎকার দিয়েই থামল না। দোকান ফেলে ছুটে এসে পায়ে পড়ে গেল, যেন অনেকদিন পর শিষ্য তার গুরুর দেখা পেয়েছে। চরণ ধুলি না নেওয়া পর্যন্ত শিক্ষগুরুর সাক্ষাৎ সম্পূর্ণ হবে না। আফনেরে যে আবার দেখমু ভাবি নাই। আল্লাহ পাকের খাস রহমতে আফনেরে পাইছি। আছেন কেমন হিমু ভাই? ভালো। আপনি একটা বড়ই আচার্য মানুষ। অখন কন কেমনে আপনারে খেদমত করি? চা খাওয়াও। পয়সা কিন্তু দিতে পারবো না। কাউসার হতভম্ব গলায় বলল, পয়সার কথা তুললেন? এর থেকে জুতা দিয়া 2 গালে 2টা বাড়ি দিতেন। আমি ওস্তাদ ও সাগরেদকে দেখিয়ে বললাম, আমার 2জন গেস্ট আছে, ওদেরকেও চা দাও। কাউসার মিয়া তার সবকটা দাঁত বের করে বলল, আর কি খাইবেন কন? আর কিছু লাগবে না। সিরগেট, সিরগেট আইনা দেই? দাও। কাউসার মিয়া দোকানের ছেলেটাকে পান সিগারেট আনতে পাঠালো। 3 শলা ব্যঞ্জন, 3টা মিষ্টি পান, জর্দা আলিদা। ওস্তাদ ও সাগরেদ পুরোপুরি থমকে গেল, তবে চলে গেল না, দাঁড়িয়ে রইল। এখন তাদের চোখ আমার হাতে ধরা মানিব্যাগের দিকে। আমি চায়ের কাপ তাদের দিকে বাড়িয়ে বললাম, ভাই, চা খান। অনেকক্ষণ আমার পিছনে পিছনে ঘুরেছেন, নিশ্চয়ই টায়ার্ড। ওস্তাদ বললেন, চা খাবো না।
সাগরেদও সঙ্গে সঙ্গে বলল, চা খাবো না। কাউসার মিয়া চোখ কপালে তুলে বলল, হিমু ভাইয়া চা সারতেছে আর চা খাইবেন না, কন কি আপনি? আচার্য ঘটনা। ধরেন, চা নেন। ওস্তাদ ও সাগরেদ দুজনেই শুকনো মুখে চায়ের কাপ তুলল। কাউসার মিয়া তার ব্যানসন সিগারেট এগিয়ে দিতে দিতে বলল, আপনাদের পরিচয়? ওস্তাদ ও সাগরেদ মুখ চাওয়াচাওয়ি করছে। আমি তাদের পরিচয় দান থেকে রক্ষা করলাম। কাউসারকে বললাম, শোনো কাউসার মিয়া, আমি একটা মানিব্যাগ কুড়িয়ে পেয়েছি। মানিব্যাগে টাকার পরিমাণ ভালোই, 30-35 হাজার তো বটেই। টাকাটা দিয়ে কি করা যায় বলো তো? কাউসারের মুখ হাঁ হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, খাইছে রে। আমি ওস্তাদ ও সাগরেতের দিকে তাকালাম। তারা মনে হচ্ছে দুঃখে কেঁদে ফেলবে। আমি তাদের দিকে মানিব্যাগটা এগিয়ে দিয়ে বললাম, ভালো করে দেখুন তো কোনো ঠিকানা লেখা কাগজ আছে কি না, আর টাকাটাও গুনে দেখুন। ঠিকানা পাওয়া গেলে চলুন দিয়ে আসি। এতগুলি টাকা একা একা নিয়ে যাওয়া ঠিক না। আমার নাম হিমু, আপনাদের পরিচয়টা কি? ওস্তাদ বিড়বিড় করে বললেন, আমার নাম মোফাজ্জল, আর এ জহিরুল। ঠিকানা পাওয়া গেছে? টুকরা কাগজ অনেক আছে, কোনটা ঠিকানা কে জানে। ওই দেখে দেখে বের করে ফেলবো। আপনাদের কাজ না থাকলে চলুন আমার সঙ্গে। কাজ আছে? না। তাহলে মানিব্যাগটা আপনার পকেটে রাখুন। আমার পাঞ্জাবির পকেট নেই। আপনাদের পাওয়ায় আমার সুবিধাই হলো। মোফাজ্জল আমার দিকে তাকিয়ে বিচিত্র ভঙ্গিতে হাসল। আমি তার দিকে কঠিন চোখে তাকিয়ে তার চেয়েও বিচিত্র ভঙ্গিতে হাসলাম। বিচিত্র হাসি, বিচিত্র হাসিতে কাটাকাটি। কাউসার উৎসাহের সঙ্গে বলল, টাকাটা আগে গনেন। কত টাকা? জহিরুল টাকা গুনছে, বেশ আগ্রহের সঙ্গেই গুনছে। কাউসার বলল, আরেক দফা চা দিমু ভাই? দাও। মোফাজ্জল ভাই, জহিরুল ভাই, আপনারারেও দিমু? জহিরুল টাকা গনায় ব্যস্ত, সে কিছু বলল না। মোফাজ্জল উদাস গলায় বলল, দাও। আমরা রাত 2টার দিকে ঝিকাতলার এক টিনের বাড়ির দরজায় প্রবল উৎসাহে কড়া নাড়তে লাগলাম। আমরা কড়া নাড়ছি বলা ঠিক হচ্ছে না। আমি কড়া নাড়ছি, বাকি দুজন চিমসা মুখে দাঁড়িয়ে আছে। এরা আমাকে ছেড়ে চলেও যাচ্ছে না, আবার সঙ্গে থাকার কোনো কারণও বোধ হয় খুঁজে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর এক ভদ্রলোক বের হয়ে এলেন। 50-60 হবে বয়স, মাথার চুল ধবধবে সাদা। ভদ্রলোক মনে হয় অসুস্থ, কেমন উদ্ভ্রান্ত দৃষ্টি। আমাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছেন, কিন্তু চোখের পলক ফেলছেন না। আমি বললাম, আপনার কি কোনো মানিব্যাগ হারিয়েছে? ভদ্রলোক কিছু বললেন না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি বললাম, মানিব্যাগে অনেকগুলি টাকা ছিল, আমার ধারণা আপনারই মানিব্যাগ। ভদ্রলোক বাড়ির ভেতরের দিকে তাকিয়ে অদ্ভুত গলায় ডাকলেন, মীরা, মীরা। মীরা বের হয়ে এলো। আমি হিমু না হয়ে অন্য কেউ হলে তৎক্ষণাৎ মেয়েটির প্রেমে পড়ে যেতাম। কি মিষ্টি যে তার মুখ, মনে হচ্ছে এইমাত্র সে গোসল করে চোখে কাজল দিয়ে এসেছে। সব রূপবতী মেয়ের চোখ বিষণ্ণ হয়, এই মেয়ের চোখও বিষণ্ণ। ভদ্রলোক বললেন, মা, তোকে আমি বলেছিলাম না টাকাটা পাওয়া যাবে, এখন বিশ্বাস হলো? মীরা তাকালো আমার দিকে। আমি বললাম, ভালো আছেন? মীরা ভ্রু কুঁচকে ফেলল। আমি মোফাজ্জলের দিকে তাকিয়ে বললাম, মানিব্যাগ দিয়ে দিন। মোফাজ্জল কঠিন গলায় বলল, মানিব্যাগ যে উনার, তার প্রমাণ কি? আমি উদাস গলায় বললাম, প্রমাণ লাগবে না। মীরা, তুমি টাকাটা গুনে নাও। মীরার কুঁচকানো ভুরু আরো কুঁচকে গেল। আমার মতো অভাজন তাকে তুমি করে বলবে, তা সে মেনে নিতে পারছে না।
মানিব্যাগ সংক্রান্ত জটিলতা না থাকলে সে নিশ্চয়ই শুকনো গলায় বলতো, আমাকে তুমি করে না বললে খুশি হব। মোফাজ্জল অপ্রসন্ন মুখে পকেট থেকে মানিব্যাগ বের করল। এরকম অপ্রীতিকর কাজ সে মনে হয় তার জীবনে আর করেনি। মোফাজ্জলের চেয়েও বেশি মন খারাপ হয়েছে তার টেন্ডুল জহিরুলের। জহিরুল মনে হয় মনের দুঃখে কেঁদেই ফেলবে। ভদ্রলোক আবারও মীরাকে বলল, বলেছিলাম না সব টাকা ফেরত পাবো, বিশ্বাস হলো? তুই তো কেঁদে অস্থির হলি। নে, টাকাটা গুনে দেখ, 37,921 টাকা আছে। মীরা বলল, গুনতে হবে না। ভদ্রলোক বললেন, আহা, গুনে দেখ না। আমি বললাম, মীরা, তুমি সাবধানে গুনতে থাকো, আমরা চললাম। শুরুতেই তুমি বলায় মেয়েটা রেগে গেছে, তাকে আবারও তুমি বলে আরও রাগিয়ে দিয়ে বের হয়ে এলাম। মোফাজ্জল ক্রুদ্ধ গলায় বলল, এতগুলো টাকা ফেরত পেয়েছে, তার কোনো আলামত নাই। শালার দুনিয়া, লাথি মারি এমন দুনিয়ারে। জহিরুল বলল, 1,000 টাকা বকশিস দিলেও তো একটা কথা ছিল। কি বলেন ওস্তাদ? বকশিস না দেওয়াটা অধর্ম হয়েছে। আমি বললাম, বকশিস পেলে কি করতেন? জহিরুল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি আর করতাম, মাল খাইতাম। গত 4 দিনে 3 আঙ্গুল পরিমাণ বাংলা খাইছি। 3 আঙ্গুল বাংলায় কি হয় কন? 3 আঙ্গুল মাল ইচ্ছা করলে একটা মশাও খাইতে পারে। মাল খাওয়া তো দূরের কথা, আজ সারাদিনে ভাতও খাই নাই। আপনার পিছে পিছে বেফিকির হাঁটতেছি। আজ যত হাঁটাহাঁটি করছি, একটা ফকিরও অত হাঁটাহাঁটি করে না। মোফাজ্জল বিরক্ত মুখে বলল, চুপ কর, এত কথা বলার দরকার কি? হিমু ভাইয়া, বিদায় দেন, আমরা এখন যাই। যাবেন কোথায়? জানি না কই যাব। আমার সঙ্গে চলেন, মাল খাওয়াবো। মোফাজ্জল সরু চোখে তাকিয়ে রইল। সে আমার কথা বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। বিশ্বাস ও অবিশ্বাসের মাঝামাঝি বাস করা খুবই কষ্টকর। মোফাজ্জল আছে সেই কষ্টে। কি, যাবেন? সত্যি মাল খাওয়াইবেন? হুম। কি খাওয়াবেন? বাংলা? বাংলা ইংরেজি জানি না, তবে খাওয়াবো। চলেন যাই। মোফাজ্জল অনিচ্ছার সঙ্গে হাঁটছে, তবে জহিরুলের চোখ চকচক করছে। কিছু মানুষ আছে যাদের জন্মই হয় শিষ্য হবার জন্যে। জহিরুল হলো সেই মানুষ। এরা কখনো বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি বাস করে না, এরা বাস করে বিশ্বাসের জগতে। যে যা বলে তাই বিশ্বাস করে। জহিরুল বলল, হিমু ভাই, আপনার আমার পছন্দ হয়েছে। কেন? জানি না কেন। মাল খাওয়াতে নিয়ে যাচ্ছি এজন্যে? হইতে পারে। আপনার পকেটে সিগারেট আছে হিমু ভাই? একটা সিগারেট দেন ধরাই। আমার পাঞ্জাবির পকেটই নেই, আবার সিগারেট? সত্যি আপনার পাঞ্জাবির পকেট নাই? পাঞ্জাবির পকেট যে নেই তা আমি দেখালাম। মোফাজ্জল বলল, টাকা পয়সা কই রাখেন? পায়জামার সিক্রেট পকেটে? আমি হাসি মুখে বললাম, আমার কোনো সিক্রেট পকেট নেই, আমি সঙ্গে কখনো টাকা পয়সা রাখি না। মোফাজ্জল আবারও বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি জগতে চলে গেলেন। আগের অবস্থা, আমার কথা বিশ্বাসও করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। সে দারুণ অস্বস্তির মধ্যে পড়েছে। তবে জহিরুল আমার কথা বিশ্বাস করেছে। আমি তাদের নিয়ে বাদলদের বাড়িতে উপস্থিত হলাম। এত রাতে কারোরই জেগে থাকার কথা না, কিন্তু আমি জানি তারা সবাই জেগে আছে। আমার মন বলছে, প্রবলভাবেই বলছে। কিছু কিছু সময় আমার ইনটিউশন খুব কাজ করে। আমি বড় ফুপার কাছে প্রতিজ্ঞা করেছি, বাদলের ত্রিসীমানায় থাকব না। নির্বিঘ্নে বাদলের বিয়ে হয়ে যাবে। এখন প্রতিজ্ঞা ভঙ্গ করে রাত 2:30টায়
দুই উটকো লোক নিয়ে উপস্থিত হলে ঘটনা কি ঘটবে কে জানে। বড় ফুপা ব্যাপারটা খুব সহজভাবে নেবেন বলে মনে হয় না, তবে সম্ভাবনা 90% যে তিনি ইতিমধ্যে বোতল নিয়ে ছাদে চলে গেছেন, কারণ আজ বৃহস্পতিবার, ফুপার মদ্যপান দিবস। বোতল নিয়ে বসার জন্যে সুন্দর অজুহাতও আছে। ছেলের বিয়ের কথাবার্তা হচ্ছে। এই তো সেদিন ছোট একটা ছেলে ছিল, শীতের দিনে বিছানায় পিপি করে কাঁদো কাঁদো গলায় বলতো, মা, কে যেন পানি ফেলে দিয়েছে। সে আজ বিয়ে করে বউ আনতে যাচ্ছে। এ তো শুধু আনন্দের ঘটনা না, মহা আনন্দের ঘটনা। সেই আনন্দটাকে একটু বাড়িয়ে দেবার জন্যে সামান্য কয়েক ফোঁটা দিয়ে গলা ভেজানো। বড় ফুপা দ্রবীভূত অবস্থায় থাকলে কোনো সমস্যা হবে না। মোফাজ্জল এবং জহিরুল এরাও ভাগ পাবে। মদ্যপায়ীরা মদের ব্যাপারে খুব দরাজদিল হয়। 10টা টাকা ধার চাইলে এরা দেবে না, কিন্তু 3000 টাকা দামের বোতলের পুরোটা আনন্দের সঙ্গে অন্যকে খাইয়ে দেবে। যা ভেবেছি তাই। বাড়ির সব বাতি জ্বলছে, হাসির শব্দ শোনা যাচ্ছে, আনন্দ উছলে পড়ছে। খোলা জানালায় সেই আনন্দ উছলে বের হয়ে আসছে। হাসির শব্দ, হইচইয়ের শব্দ, ছোট বাচ্চাদের কান্নাকাটির শব্দ। আমি কলিং বেলে হাত রাখার আগেই দরজা খুলে গেল। বড় ফুপু দরজা খুললেন। তার পরনে লাল বেনারসি, ইদানিংকার ফ্যাশনের মতো কপালে সিঁদুর। বড় ফুপু হাসি মুখে বললেন, কিরে হিমু, তুই এত দেরি করলি? তোর জন্যে বাদল এখনো না খেয়ে বসে আছে। আমি হাসলাম। দেরি করার অপরাধে খুবই লজ্জিত, এই টাইপের হাসি। ব্যাপারটা কি বুঝতে পারছি না। বাদলের বিয়ে হয়ে গেল নাকি? বিয়ে বোধ হয় না, মনে হচ্ছে গায়ে হলুদ। ফুপুর কপালে হলুদ লেগে আছে। আশ্চর্য, একটা দিন সময় মতো আসবি না? আমি কি রোজই ছেলের বিয়ে দেব? গায়ে হলুদের এমন জমজমাট অনুষ্ঠান, আর তুই নেই? বাদল অস্থির হয়ে আছে তোর জন্যে। ঝিম মেরে আছিস কেন? ব্যাপার কি? কথা বলছিস না কেন? তোমাকে আসলে চিনতেই পারিনি, এজন্যেই চুপ করেছিলাম। মাই গড, তোমাকে তো দারুণ লাগছে। কে বলবে তোমার ছেলের বিয়ে? মনে হচ্ছে তোমারই বিয়ে হয়নি। পাম দেওয়া কথা বলবি না তো। দরজায় দাঁড়িয়ে আছিস কেন? আয়, ভেতরে আয়। আমি গলা নিচু করে বললাম, ফুপু, আমার দুজন গেস্ট আছে, ওদের নিয়ে আসবো। ওরা কোথায়? রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি। বাড়িতে ঢুকতে দাও কি না দাও জানি না তো। তোর কি বুদ্ধি শুদ্ধি দিন দিন চলে যাচ্ছে নাকি? আমার ছেলের বিয়েতে তুই বন্ধু বান্ধব নিয়ে আসবি না তো কি পাড়ার লোকের বিয়েতে আসবি? আর তোর আক্কেলটাই বা কি রকম? রাস্তায় দাঁড় করিয়ে রাখলি কোন হিসেবে? ওরা না জানি কি ভাবছে। কিছুই ভাবছে না, আমি নিয়ে আসছি। ফুপা কি বাসায় আছেন? বাসায় থাকবে না তো যাবে কোথায়? একটা অজুহাত পেয়েছে, ছেলের বিয়ে। বোতল নিয়ে ছাদে চলে গেছে। বাড়ি ভর্তি লোকজন, না জানি কি ভাবছে। তোমাকে কিন্তু দারুণ লাগছে ফুপু। শাড়ি কি নতুন কোনো কায়দায় পরেছ? মোটাটা অনেক ঢাকা পড়েছে। সত্যি বলছিস? অবশ্যই সত্যি বলছি। রিনাও বলছিল আমাকে নাকি স্লিম লাগছে। তুই কথা বলে সময় নষ্ট করিস না তো, তোর বন্ধুদের নিয়ে আয়, আমি খাবার গরম করছি। বন্ধুরা কিছু খাবে না ফুপু, ওরা খেয়ে এসেছে। আমি বাদলের সঙ্গে খাবো, ওরা ছাদে বসে ফুপার সঙ্গে গল্প করবে। ফুপা আমাকে দেখে আনন্দে অভিভূত হলেন। মাতালরা এক পর্যায়ে যে কোনো ব্যাপারে আনন্দে অভিভূত হয়, তার এখন সেই অবস্থা। ফুপার মনেই নেই যে তিনি আমাকে আসতে নিষেধ করেছেন। আরে হিমু, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! তোর কথাই ভাবছিলাম। ফুপা, এরা হলো আমার দুই বন্ধু, একজন মোফাজ্জল, আরেকজন জহিরুল। ফুপা মধুর গলায় বললেন, তোমরা কেমন আছো? তুমি করে বললাম,
কিছু মনে করো না আবার। হিমু হচ্ছে আমার ছেলের মতো, সেই হিসেবে তোমরাও আমার ছেলে। দাঁড়িয়ে আছো কেন? বসো। খুব ঠান্ডা তো, এজন্যেই 2 ফুটো হুইস্কি খাচ্ছি। তার উপর ছেলের বিয়ে, মহা আনন্দের ব্যাপার। মেয়ের বিয়ে হলে কষ্টের ব্যাপার হতো। মেয়ের বিয়ে মানে মেয়ের বিদায়, ছেলের বিয়ে মানে নতুন একটা মেয়ে প্রাপ্তি। এই উপলক্ষে সামান্য মদ্যপান করা যায়, ঠিক না? জহিরুল বলল, এই দিনে যদি মদ না খান, খাবেন কবে? এই ব্যাপারটাই তো তোমাদের ফুপুকে বোঝাতে পারছিলাম না। শরৎচন্দ্রের দেবদাস পড়ে মেয়েরা ধরেই নিয়েছে মদ একটা ভয়াবহ ব্যাপার। পরিমিত মদ্যপান যে হার্টের কত বড় ওষুধ, তা এরা জানেই না। টাইম পত্রিকায় একটা আর্টিকেল ছাপা হয়েছে, সেখানে পরিষ্কার লেখা, যারা পরিমিত মদ্যপান করে তাদের হার্ট অ্যাটাকের রিস্ক অর্ধেক কমে যায়। তোমরা কি একটু খেয়ে দেখবে? মোফাজ্জল বলল, জি না, জি না, আপনি মুরব্বী মানুষ। লজ্জা করবে না তো, খাও। এত বড় একটা আনন্দ উৎসবে আমি একা একা বসে আছি, তোমরা আশায় তাও কথা বলার লোক পাচ্ছি। হিমু, যা তো 2টা গ্লাস এনে দে। বোতল আরেকটা লাগবে। আমার ঘরে চলে যা, বুকশেলফের 3 নম্বর তাকে বইগুলোর পেছনে একটা ব্ল্যাক ডগের বোতল আছে। এইসব জিনিস একা একা খেয়ে কোনো আনন্দ নেই, তাই না তোফাজ্জল? স্যার, আমার নাম মোফাজ্জল। স্যার বলছো কেন? আমি হিমুর ফুপা, তোমারও ফুপা। এই যে শুটকা ছেলেটা, তারও ফুপা। তোমার নাম যেন কি? জহিরুল। শুটকা ছেলে বলায় রাগ করনি তো? জি না। তোমার ফুপুকে দেখার পর পৃথিবীর যে কোনো মানুষকেই আমার কাছে শুটকা মনে হয়। একবার কি হয়েছে শোনো। প্লেনে করে চিটাগাং যাচ্ছি, সে দেখি প্লেনের সিটে ঢোকে না। হাস্যকর ঘটনা। এয়ার হোস্টেস আমি দুজনে মিলে ঠেলাঠেলি। এখনো মনে করলে লজ্জায় মরে যাই। আমি নিচে চলে এলাম। মোফাজ্জল আর জহিরুলকে নিয়ে আর চিন্তার কিছু নেই। তারা মনের সুখে ব্ল্যাক ডগ খেতে পারবে। ফুপা যত্ন করে মুখে তুলে তুলে খাওয়াবেন। বোতল শেষ হলেও কোনো সমস্যা নেই। বিচিত্র সব জায়গা থেকে নতুন নতুন বোতল বের হবে। শেষের দিকে সিচুয়েশন আউট অফ হ্যান্ড হয়ে যাবার সম্ভাবনাও অবশ্যই আছে। এক মাতাল হয় বিষণ্ণ প্রকৃতির, 2 মাতাল হয় মিত্র ভাবাপন্ন, 3 মাতাল সর্বদাই ভয়াবহ। খাওয়া শেষ করে আমি বাদলের ঘরে গিয়ে বসেছি। বাদলের গায়ে সিল্কের পাঞ্জাবি, হাতে রাখি, চোখে মুখে লজ্জিত একটা ভাব। বিবাহ নামক অপরাধ করতে যাচ্ছে, এই কারণে সে যেন ছোট হয়ে আছে। তাকে দেখাচ্ছেও খুব সুন্দর। বিয়ের আগে আগে শুধু যে মেয়েরাই সুন্দর হয়ে যায় তা না, ছেলেরাও সুন্দর হয়। আমি বাদলের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। বাদল, তোকে খুব সুন্দর দেখাচ্ছে। গায়ের রং তো মনে হয় খোলতাই হয়েছে। বাদল হাসি মুখে বলল, হলুদ দিয়ে ডলাডলি করে গায়ের চামড়া তুলে ফেলেছে, রং তো খোলতাই হবেই। বিয়ে হচ্ছে যার সঙ্গে, সেই মেয়েটার নাম কি? পুরনো ধরনের নাম, আঁখি। কেমন মেয়েটা? জানি না কেমন, কথা হয়নি তো। খুব সুন্দর, সবাই তো তাই বলছে। তুই বলছিস না? বাদল লজ্জা লজ্জা গলায় বলল, আমিও বলছি। তোর খুব ভালো একটা দিনে বিয়ে হচ্ছে, 22শে ডিসেম্বর। অদ্ভুত, 22শে ডিসেম্বর কি খুব শুভ দিন হিমুদা? বৎসরের সবচেয়ে লম্বা রাতটা হলো 22শে ডিসেম্বরের রাত। তোরা দুজন গল্প করার জন্যে অনেক সময় পাবি, এই কারণেই শুভ। বাদল লজ্জিত ভঙ্গিতে হাসল। হঠাৎ হাসি থামিয়ে বলল, আখির সঙ্গে কি নিয়ে কথা বলবো সেটাই বুঝতে পারছি না। বোকার মতো হয়তো কিছু বলবো, পরে সে এটা নিয়ে হাসাহাসি করবে। করুক না হাসাহাসি, তোর যা মনে আসে তুই তাই বলবি।
দুই একটা কবিতা টবিতা মুখস্থ করে যা। কি কবিতা? প্রেমের কবিতা। প্রেমের তো অনেক কবিতা আছে, কোনটা মুখস্থ করব সেটা বলো। কোনটা বলবো? আমার তো দু তিনটা লাইনের বেশি কোনো কবিতা মনে থাকে না। দুই তিনটা লাইনই বলো। এক সেকেন্ড দাঁড়াও, আমি কাগজ কলম নিয়ে আসি, লিখে ফেলি। বাদল গম্ভীর ভঙ্গিতে বল পয়েন্ট আর কাগজ নিয়ে বসেছে। আমি কবিতা বলবো, সে লিখে মুখস্থ করবে, বাসর রাতে তার স্ত্রীকে শোনাবে। হাস্যকর একটা ব্যাপার, কিন্তু আমার কেন জানি হাস্যকর লাগছে না। বাদল বলল, কই, চুপ করে আছো কেন, বলো। আমি বললাম, লিখে ফেল। এভাবে নয়, এভাবে ঠিক হয় না। নদীর বুকে বৃষ্টি পড়ে, পাহাড় তাকে সয় না। এভাবে নয়, এভাবে ঠিক হয় না। কিভাবে হয়? কেমন করে হয়? কেমন করে ফুলের কাছে রয়, গন্ধ আর বাতাস দুই জনে? এভাবে হয়, এমনভাবে হয়। বাদল বলল, এটা কার কবিতা? তোমার? পাগল হয়েছিস? আমি কবিতা লিখি নাকি? এই কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের। কতদিন পর তোমাকে দেখছি, কি যে অদ্ভুত লাগছে। অদ্ভুত লাগছে? হুম, লাগছে। আঁখির সঙ্গে বেশি গল্প হবে তোমাকে নিয়ে। ওকে নিয়ে আবার খালি পায়ে হাঁটতে বের হবি না তো? অবশ্যই বের হব। আমি পরব হলুদ পাঞ্জাবি, ওকে পরাবো হলুদ শাড়ি। তারপর? 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 তারপর কি? সেটা বলতে পারবো না, লজ্জা লাগছে। হিমুদা শোনো, তোমার জন্য আমি খুব সুন্দর একটা গিফট এনেছি। আন্দাজ করো তো কি? আন্দাজ করতে পারছি না। একটা খুব দামি স্লিপিং ব্যাগ নিয়ে এসেছি। তুমি তো যেখানে সেখানে রাত কাটাও, ব্যাগটা থাকলে সুবিধা, ব্যাগের ভেতর ঢুকে পড়বে। স্লিপিং ব্যাগের কালার তোমার পছন্দ হবে না, মেরুন কালার। অনেক খুঁজেছি, হলুদ পাইনি। বাদল স্লিপিং ব্যাগ নিয়ে এলো, বোঝাই যাচ্ছে অনেক টাকা দিয়ে কিনেছে। হিমুদা, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ব্যাগটা থাকায় তোমার খুব সুবিধা হবে। ধরো, তুমি জঙ্গলে জ্যোৎস্না দেখতে গিয়েছ, অনেক রাত পর্যন্ত জ্যোৎস্না দেখলে। ঘুম পেয়ে গেলে কোনো একটা গাছের নিচে ব্যাগ রেখে তার ভেতর ঢুকে গেলে। আমার তো এখনই ব্যাগ নিয়ে জঙ্গলে চলে যেতে ইচ্ছে করছে। আমারও ইচ্ছে করছে। হিমুদা, চলো, কাছে পিছে কোনো একটা জঙ্গলে চলে যাই। জয়দেবপুরের শালবনে গেলে কেমন হয়? বিয়ে হয়ে যাক, তারপর তুই আর আখি, হিমু ও হিমি। আমি বাক্যটা শেষ করার আগেই রণরঙ্গিনী মূর্তিতে ফুপু ঢুকলেন। তিনি আমার দিকে তাকিয়ে খড়খড়ে গলায় বললেন, তুই কাদের নিয়ে বাসায় এসেছিস? বাঁদর দুটাকে জোগাড় করেছিস কোথায়? আমি হকচকিয়ে বললাম, কেন, ওরা কি করেছে? দুটোই তো ন্যাংটো হয়ে ছাদে নাচানাচি করছে, তোর ফুপাও নাচছে। বলো কি? তুই এক্ষুনি এই মুহূর্তে এদের নিয়ে বিদেয় হবি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। আমার বগলে বাদলের আনা মেরুন রঙের স্লিপিং ব্যাগ। ফুটপাতে যারা ঘুমায়, দেখা যাচ্ছে তাদের কিছু নীতিমালা আছে। তারা জায়গা বদল করে না। ঘুমোবার জায়গা সবারই নির্দিষ্ট। যে নিউ মার্কেটের পাশে ঘুমায়, সে যদি সন্ধ্যাবেলায় বাসা বতে থাকে, সেও হেঁটে হেঁটে নিউ মার্কেটের পাশে এসে নিজের জায়গায় ঘুমোবে। কাজেই বস্তা ভাইকে খুঁজে বের করতে আমার অসুবিধা হলো না। দেখা গেল 7 দিন আগে তারা যেখানে ঘুমোচ্ছিল, এখনও সেখানেই ঘুমোচ্ছে। পিতা এবং পুত্র চটের ভেতর ঢুকে আরামে নিদ্রা নিচ্ছে। আমি তাদের ঘুম ভাঙালাম। বস্তা ভাইয়ের পুত্রের বয়স খুবই কম, 4-5 বছর হবে। কাঁচা ঘুম ভাঙায় সে খুবই ভয় পেয়েছে।
চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, এই গাবলু, তোর নাম কি? গাবলু জবাব দিল না। বাবার কাছে সরে এলো। বাবা বিরক্ত মুখে বলল, আপনার কি বিষয়? চান কি? আমি হাসি মুখে বললাম, আমাকে চিনতে পারছেন না? আমি হচ্ছি আপনাদের সহনিদ্রক। একসঙ্গে ঘুমালাম, মনে নেই? শেষ রাতে জ্বর উঠে গেল, আপনি রিকশা ডেকে আমাকে ধরাধরি করে তুলে দিলেন। মনে আছে? আপনি চান কি? কিছু চাই না, আপনাদের সঙ্গে ঘুমোবো, অনুমতি চাচ্ছি। অনুমতির কি আছে? গভর্নমেন্টের জায়গা, ঘুমাইতে ইচ্ছা হইলে ঘুমাইবেন। আমি তাদের পাশে আমার স্লিপিং ব্যাগ বিছালাম। পিতা এবং পুত্র দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ব্যাগের জিপার খুলে আমি ভেতরে ঢুকলাম। তাদের বিস্ময়ের সীমা রইল না। আমি হাই তুলতে তুলতে বললাম, এই জিনিসটার নাম স্লিপিং ব্যাগ। এর অনেক সুবিধা। ভেতরে ঢুকে জিপার লাগিয়ে দিলে শীত লাগবে না, মশা কামড়াবে না, বৃষ্টির সময় ভিজতে হবে না, চোর এসে তুলে নিয়ে যেতে পারবে না। চোর যদি নিতে চায়, আমাকে শুদ্ধ নিতে হবে। বস্তা ভাই তার বিস্ময় সামলাতে পারল না। ক্ষীণ স্বরে বলল, এই জিনিসটার দাম কিরকম ভাইজান? আমি ঘুম ঘুম গলায় বললাম, জানি না, বলেই জিপার লাগিয়ে দিলাম। স্লিপিং ব্যাগটা আমি আসলে এনেছি এই দুজনকে উপহার হিসেবে দিয়ে দেবার জন্যে। হিমুরা স্লিপিং ব্যাগ নিয়ে পথে হাঁটে না। আমি ঠিক করেছি বাকি রাতটা স্লিপিং ব্যাগে ঘুমোবো। সকালে ব্যাগ খুলে বের হয়ে এক কাপ চা খাবো। তারপর পিতা এবং পুত্রকে ব্যাগটা উপহার দিয়ে চলে যাব। আহা, এই দুজন আরাম করে ঘুমাক। ছেলেটার চেহারা খুব মায়াকাড়া। কি নাম ছেলেটার? আচ্ছা, নামটা সকালে জানলেও হবে। এখন ভালো ঘুম পাচ্ছে, সামান্য দুশ্চিন্তাও হচ্ছে। বাদলদের বাড়ি থেকে মোফাজ্জল এবং জহিরুলকে নিয়ে আসা হয়নি। এরা এতক্ষণে কি কাণ্ড করছে কে জানে। মনের আনন্দে ছাদ থেকে লাফিয়ে না পড়লেই হয়। স্লিপিং ব্যাগটা আসলেই আরামদায়ক। ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে। ভাইজান, ও ভাইজান। কি? আমার ছেলে আপনার এই জিনিসটা একটু হাত দিয়ে শুয়ে দেখতে চায়। উহু, ময়লা হবে, হাত যেন না দেয়। যে আচ্ছা। ছেলের নাম কি? সুলাইমান। ছেলের মা কোথায়? সেইটা ভাইজান এক বিরাট হিস্টোরি। থাক, বাদ দিন। বিরাট হিস্টোরি শোনার ইচ্ছা নেই, ঘুম পাচ্ছে। ভাইজান, জিনিসটার ভেতরে কি দুইজন শোয়া যায়? তা যায়, বড় করে বানানো। বালিশ আছে? না, বালিশ নেই, বালিশের দরকার হয় না। যদি কিছু মনে না নেন ভাইজান, সুলেমান জিনিসটার ভিতরে কি একটু দেখতে চায়, তার খুব শখ হইছে। আমি ভেতর থেকে বের হয়ে এলাম। পিতা এবং পুত্রের কাছে ব্যাগ বুঝিয়ে দিলাম। তারা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাদের হতভম্ব দৃষ্টি দেখে আমার চোখে পানি আসার উপক্রম হলো। হিমুদের চোখে পানি আসতে নেই। আমি ওদের পেছনে ফেলে দ্রুত হাঁটছি। রাস্তার শেষ মাথায় এসে একবার পেছনে ফিরলাম। পিতা পুত্র দুজনই ব্যাগের ভেতর ঢুকেছে। দুজনই মাথা বের করে তাকিয়ে আছে আমার দিকে। কে জানে তারা কি ভাবছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন হিমুর দ্বিতীয় প্রহর, দ্বিতীয় পর্ব। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিলে কৃতজ্ঞ হই। তৃতীয় পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।